বিয়ের ৭ মাস পূর্ণ হয়েছে গতকাল। ক্যালেন্ডারের পাতা উল্টে দেখলাম লাল কালি দিয়ে ঘেরা তারিখটা এখনও জ্বলজ্বল করছে। সেই দিনটা যেন একটা স্বপ্ন ছিল। ফুলের মালা, হাসি, আলো আর রাহুলের হাতে আমার হাত। কিন্তু স্বপ্ন ভেঙেছে অনেক আগেই। এখন শুধু একটা খালি ঘর, একটা বিছানা যার একপাশ ৭ মাস ধরে ঠান্ডা, আর দেয়ালে ঝুলে থাকা আমাদের বিয়ের ছবি, যেখানে রাহুলের হাসি এখনও জ্বলছে, কিন্তু আমার চোখে একটা অজানা ছায়া। আমার নাম সুমেদা, বয়স ২৮। বিয়ের আগে আমি ছিলাম একটা ছোট্ট শহরের স্কুল শিক্ষিকা। স্বপ্ন দেখতাম একটা সাধারণ সংসারের, ২টো বাচ্চা, একটা ছোট্ট বাগান, আর রাহুলের সঙ্গে সন্ধ্যায় চায়ের কাপে ভাগ করে নেওয়া গল্প। কিন্তু রাহুলের চাকরি তাকে টেনে নিয়ে গেছে দুবাই, বিয়ের মাসখানেক পরেই। ২ বছরের কন্ট্রাক্ট বলেছিল সে, তারপর ফিরব, ততদিন তুই আমার বাড়িতে থাক, এটা তোর বাড়ি। কিন্তু এটা আমার বাড়ি নয়, এটা রাহুলের বাড়ি। একটা দোতলা পুরনো বাড়ি, শহর থেকে ১০ কিলোমিটার দূরে একটা গ্রামের কিনারে। চারপাশে ধান ক্ষেত, একটা পুরনো আমবাগান আর একটা ছোট্ট পুকুর, যেখানে সন্ধ্যায় ব্যাঙের বাগ ছাড়া আর কোনো শব্দ নেই। শ্বশুর শাশুড়ি নেই, রাহুল বলেছিল তারা অনেক আগেই মারা গেছেন। আত্মীয় স্বজন, একজন দূরের মামাতো ভাই আছে যে বছরে একবার আসে, আর কেউ না। আমি একা। প্রথম মাসটা কাটিয়েছি রাহুলের ফোনের অপেক্ষায়। রাতে তার ভিডিও কল, তার হাসি, তার কথা, সুমে তুই কেমন আছিস, বাড়িটা কেমন লাগছে। আমি হাসতাম, বলতাম ভালো। কিন্তু সত্যি বলতে বাড়িটা আমার কাছে ভালো লাগেনি। দোতলার সিঁড়ি দিয়ে উঠলে একটা অদ্ভুত শব্দ হয়, যেন কেউ পিছনে হাঁটছে। রাতে জানালার পর্দা নড়ে, কিন্তু বাতাস থাকে না। আর বাড়ির পিছনে যে পুরনো আমলের ঘরটা আছে তালাবদ্ধ, সেটা দেখলেই আমার গায়ে কাঁটা দেয়। রাহুল বলেছিল ওটা আমার দাদুর পুরনো লাইব্রেরি, তালা খোলার দরকার নেই, ভিতরে শুধু পুরনো বই আর ধুলো। কিন্তু আমি জানি ওটা শুধু বইয়ের ঘর নয়। প্রথম রাতের ঘটনা। বিয়ের পর প্রথম রাত রাহুল আমাকে কোলে তুলে দোতলার ঘরে নিয়ে গিয়েছিল। আমার শাড়ির আঁচল তার হাতে জড়িয়ে গিয়েছিল। সে হেসেছিল, আমি লজ্জায় মাটির দিকে তাকিয়েছিলাম। ঘরে ঢুকে সে আমাকে বিছানায় শুইয়ে দিয়েছিল। তার হাত আমার কপালে, তার ঠোঁট আমার গলে, আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ। সেদিন রাতে আমরা এক হয়েছিলাম। তার শরীরের উত্তাপ, তার শ্বাসের শব্দ, তার হাতের ছোঁয়া, সবকিছু এখনও আমার শরীরে জ্বলছে। কিন্তু সেই রাতে একটা ঘটনা ঘটেছিল যেটা আমি রাহুলকে বলিনি। আমরা শুয়েছিলাম, রাহুল ঘুমিয়ে পড়েছিল, আমি জেগে। হঠাৎ শুনলাম দরজার ওপাশ থেকে একটা হালকা শব্দ, যেন কেউ দরজায় আঙুল দিয়ে আঁচড়াচ্ছে। আমি উঠে বসলাম, রাহুল নড়ল না। আমি দরজার দিকে তাকালাম, শব্দটা থেমে গেল। আমি ভাবলাম হয়তো বিড়াল, কিন্তু পরদিন সকালে দেখলাম দরজার কাঠে ৩টে গভীর আঁচড়ের দাগ। রাহুল হেসেছিল, পুরনো বাড়ি, কাঠে পোকা, কিন্তু আমি জানি ওটা পোকা ছিল না। বর্তমান ৭ মাস পর। আজ সকালে উঠে আমি রান্নাঘরে গেলাম, চায়ের কেটলি বসালাম। জানালা দিয়ে দেখলাম পুকুরের ধারে একটা লাল শাড়ির ছায়া, কিন্তু কেউ নেই। আমি চোখ রগড়ালাম, ছায়াটা মিলিয়ে গেল। আমার হাত কাঁপছিল, চায়ের কাপ পড়ে গেল মেঝেতে। আমি আর পারছি না। রাহুলের সঙ্গে কথা হয় গত রাতে। সে বলল, সুমে তুই কেমন আছিস, গলার স্বর এমন কেন? আমি বললাম ভালো। কিন্তু আমি মিথ্যে বলেছি, আমি ভালো নেই, আমি ভয় পাচ্ছি। গত সপ্তাহে একটা চিঠি এসেছিল, কোনো ঠিকানা নেই, শুধু একটা লাল খাম, ভিতরে একটা কাগজ, লেখা ছিল তুমি একা নও। আমি চিঠিটা পুড়িয়ে ফেলেছি, কিন্তু কথাগুলো আমার মাথায় ঘুরছে। দুপুরের ঘটনা। দুপুরে আমি বাড়ির পিছনের বাগানে গিয়েছিলাম আম পাড়তে। গাছের নিচে দাঁড়িয়ে হঠাৎ শুনলাম কেউ আমার নাম ধরে ডাকছে, সুমেদা। মেয়েলি গলা, কিন্তু চারপাশে কেউ নেই। আমি দৌড়ে ঘরে ফিরলাম, দরজা বন্ধ করলাম, কিন্তু দরজার ওপাশ থেকে শুনলাম একটা হালকা হাসি। আমি আর পারছি না। রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমি ওই তালাবদ্ধ ঘরের তালা খুলব। রাহুলের দেওয়া চাবি আমার কাছে আছে। সে বলেছিল কখনো খুলিস না, কিন্তু আমি আর ভয় পেতে চাই না। আমি জানতে চাই এই বাড়িতে কী লুকানো আছে। রাত ১১:৪৫। আমি দোতলার সিঁড়ি দিয়ে নামছি, হাতে একটা টর্চ, চাবি আর একটা ছোট ছুরি। পিছনে তালাবদ্ধ ঘর। আমি দাঁড়ালাম, তারায় চাবি ঢোকালাম, ক্লিক, দরজা খুলে গেল। ভিতরে অন্ধকার,
ধুলো, একটা পুরনো টেবিল, তার ওপর একটা ডায়েরি। আমি ডায়েরিটা তুললাম। প্রথম পাতায় লেখা, সে ফিরে এসেছে। আমি পাতা উল্টালাম, একটা ছবি পড়ে গেল। একটা মেয়ে, লাল শাড়ি, আমারই মতো মুখ, কিন্তু চোখে একটা অদ্ভুত হাসি। পিছনে লেখা, রাহুলের প্রথম স্ত্রী। আমার হাত থেকে ডায়েরি পড়ে গেল। হঠাৎ শুনলাম পিছনে একটা শব্দ, পায়ের আওয়াজ। আমি ঘুরলাম, কেউ নেই, কিন্তু দরজার ওপাশে একটা ছায়া, লাল শাড়ি। আমি চিৎকার করলাম। আমার চিৎকারটা বাড়ির ভেতরে গিয়ে মিশে গেল অন্ধকারে। টর্চের আলো কাঁপছিল আমার হাতে। ছায়াটা দরজার ফ্রেমে দাঁড়িয়েছিল এক মুহূর্ত, তারপর মিলিয়ে গেল। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম, দরজা বন্ধ করলাম। চাবি ঢোকাতে গিয়ে হাত কাঁপছিল। তালা লাগালাম। পিঠ দিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। শ্বাস নিতে পারছিলাম না। রাহুলের প্রথম স্ত্রী, কথাগুলো আমার মাথায় ঘুরছে। রাহুল কখনো বলেনি, কখনো একটি শব্দও না। আমি তার বউ, তার স্ত্রী। আমি জানতাম না যে আমি দ্বিতীয়। আমি দোতলায় উঠলাম, ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম, বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই দেখি লাল শাড়ি, সেই হাসি আর ডায়েরির পাতা। রাত 12:30। ফোন বাজল। রাহুল। আমি ধরলাম। সুমে, তুই ঘুমোচ্ছিলি? তার গলায় উদ্বেগ। না, আমি ফিসফিস করে বললাম। রাহুল, তুমি কখনো বলনি তোমার আগে আরেকজন ছিল? ফোনের ওপাশে নীরবতা, দীর্ঘ। কে বলল তোকে? তার গলা শক্ত। আমি জানি, আমি বললাম। আমি ওই ঘরে গিয়েছিলাম, তালা খুলেছি, ডায়েরি পেয়েছি, ছবি। সুমেদা! তার চিৎকারে আমি কেঁপে উঠলাম। আমি বলেছিলাম কখনো ওই ঘরে যাবি না। তুই কি করলি? তুমি কেন লুকিয়েছিলে? আমার গলা ভেঙে গেল। সে কে? কি হয়েছিল তার সঙ্গে? শোন, রাহুলের গলা নরম হল। এটা ফোনে বলা যাবে না। আমি আসছি পরশু। আমি ছুটি নিয়েছি। ততদিন তুই কিছু করিস না, ওই ঘরে যাস না। আর সে থেমে গেল। কাউকে বিশ্বাস করিস না। কাকে? যাকে দেখবি। ভোর 4:15। আমি ঘুমাইনি। জানালা দিয়ে দেখলাম পুকুরের ধারে আবার সেই ছায়া, লাল শাড়ি। এবার সে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাত বাড়িয়ে আছে আমার দিকে। আমি পর্দা টেনে দিলাম, হৃৎপিণ্ড ঢুকপুক করছে। আমি বিছানা থেকে উঠলাম, ড্রয়ার খুললাম, রাহুলের দেওয়া একটা পুরনো মোবাইল বের করলাম। সে বলেছিল, জরুরি কিছু হলে এটা ব্যবহার করিস। আমি চালালাম। একটা মেসেজ এসেছে। তুমি আমার জায়গায় এসেছ, এখন তুমি আমার। অনমা। আমি ফোন ফেলে দিলাম। সকাল 8টা। আমি নিচে নামলাম, রান্নাঘরে গেলাম, চায়ের কেটলি বসালাম। হঠাৎ শুনলাম দরজায় টোকা, 3 বার। আমি থমকে দাঁড়ালাম। কেউ আসার কথা নেই। আমি দরজা খুললাম। সামনে একজন মহিলা, বয়স 40-এর কাছাকাছি, পরনে সাদা শাড়ি, চোখে কালো চশমা, হাতে একটা ঝুড়ি। আপনি সুমেদাদি? তার গলা মিষ্টি। হ্যাঁ। আপনি কে? আমি রেখা, আপনার শ্বশুরবাড়ির পুরনো কাজের লোক। রাহুলবাবু বলেছিলেন আমি আসব আপনাকে সাহায্য করতে। আমি অবাক। রাহুল কিছু বলেনি, কিন্তু আমার একার রাগ ছিল। আমি তাকে ঢুকতে দিলাম। রেখা রান্নাঘরে গেল, বলল, আমি চা করে দিই, আপনি বসুন। আমি বসলাম। সে চা বানালো, আমার সামনে রাখল। আমি চুমুক দিলাম। রেখাদি, আমি বললাম, আপনি কতদিন ধরে এই বাড়িতে কাজ করেন? অনেক দিন, রাহুলবাবুর প্রথম বউয়ের সময় থেকে। আমার হাত থেকে কাপ পড়ে গেল। আপনি তার সম্পর্কে জানেন? রেখা হাসল। জানি না বললে মিথ্যে হবে। তার নাম ছিল সুচিত্রা, খুব সুন্দরী, লাল শাড়ি পরতে ভালোবাসত। আমার গলা শুকিয়ে গেল। কি হয়েছিল তার? দুর্ঘটনা। রেখা চোখ নামালো। পুকুরে ডুবে মারা গেছিল। কিন্তু কিন্তু কি? লোকে বলে সে মরেনি,
সে ফিরে আসে, যারা তার জায়গায় আসে তাদের। সে থেমে গেল। আমি উঠে দাঁড়ালাম। আপনি যান, আমি একা থাকতে পারব। রেখা হাসল। আপনি একা নন দিদি। সে চলে গেল। দুপুর 12টা। আমি ওই তালাবদ্ধ ঘরে আবার গেলাম। ডায়েরি তুললাম, পাতা উল্টালাম। 15ই মে। রাহুল বলেছে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি জানি সে আরেকজনকে ভালোবাসে। আমি তার জন্য অপেক্ষা করব না, আমি চলে যাব। 20শে মে। আমি গর্ভবতী, কিন্তু সে জানে না, আমি বলবো না। 25শে মে। আজ রাতে আমি পুকুরে যাব, সব শেষ করে দেব। আমার হাত কাঁপছিল। পরের পাতায় একটা ছবি, সুচিত্রা, তার পেটে হাত, সে হাসছে, কিন্তু চোখে দুঃখ। আমি ডায়েরি বন্ধ করলাম। বিকেল 4টে। আবার দরজায় টোকা। আমি খুললাম। রেখা, হাতে একটা লাল শাড়ি। এটা আপনার জন্য, সে বলল। সুচিত্রাদির পছন্দ ছিল। আমি শাড়ি নিলাম। নরম, সিল্ক, গায়ে একটা অদ্ভুত সুবাস। পরে দেখবেন, রেখা বলল, আপনার গায়ে মানাবে। সে চলে গেল। রাত 9টা। আমি শাড়ি পরলাম, আয়নায় দাঁড়ালাম। আমি দেখতে সুচিত্রার মতো হয়ে গেছি। চোখ, নাক, ঠোঁট সব এক। আমি বিছানায় শুয়ে পড়লাম। রাত 11:55। আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ টের পেলাম বিছানার পাশে কেউ বসল। আমি চোখ খুললাম। সুচিত্রা। সে হাসছে, হাতে একটা ছুরি। তুমি আমার জায়গায় এসেছ, এখন তুমি আমার। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। সে আমার গলায় ছুরি ঠেকাল। শান্ত, সে বলল, আমি তোমাকে নিয়ে যাব, যেখানে আমি আছি। আমি কাঁদছিলাম। রাহুল আসছে, আমি বললাম। সে আসবে না। সে হাসল। সে কখনো আসে না। রাত 12:15। আমি জেগে উঠলাম। ঘরে কেউ নেই। বিছানায় শুধু আমি, লাল শাড়ি আমার গায়ে, কিন্তু গলায় একটা লাল দাগ। আমি দৌড়ে আয়নায় গেলাম। দাগটা গভীর, রক্ত পড়ছে। আমি ফোন তুললাম। রাহুলকে কল করলাম। শুনে তার গলা। রাহুল, আমি মরে যাচ্ছি। কি হয়েছে? সে এসেছিল, সুচিত্রা। আমি আসছি, ধরে থাকো। লাইন কেটে গেল। আমি মেঝেতে বসে পড়লাম। দরজার উপাশে পায়ের আওয়াজ। আমি উঠে দাঁড়ালাম। দরজা খুললাম। সামনে রেখা, হাতে একটা ছুরি। দিদি, আপনি এখনো বুঝতে পারেননি? তুমি কে? আমি সুচিত্রা, আর তুমি আমার শরীর। রেখার মুখে সেই হাসি, যেটা আমি আয়নায় দেখেছিলাম সুচিত্রার ছবিতে। তার চোখে একটা অদ্ভুত আলো, যেন সে আমার ভিতরে ঢুকে গেছে। ছুরিটা তার হাতে কাঁপছে না। আমার গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে লাল শাড়ির ওপর, যেন শাড়িটা আরও গাঢ় লাল হয়ে উঠছে। তুমি কি করছ? আমি ফিসফিস করলাম, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। আমি তোমাকে মুক্ত করছি সুমেদা। রেখা, না, সুচিত্রা এগিয়ে এলো। তুমি আমার শরীরে আটকে আছো, আমি তোমাকে নিয়ে যাব। আমি পিছিয়ে গেলাম। পিঠ দেওয়ালে ঠেকল। রাহুল আসছে। রাহুল? সে হাসল। সে কখনো আসে না। সে আমাকে ফেলে গিয়েছিল, এখন তোমাকে ফেলে গেছে। আমি মাটিতে বসে পড়লাম। রক্ত পড়ছে, মাথা ঘুরছে। রাত 12:30। সুচিত্রা আমার সামনে বসল। ছুরি ফেলে দিল। তার হাত আমার গালে, ঠান্ডা। তুমি আমার মতোই সুন্দর, সে বলল। আমি তোমাকে বাঁচাতে এসেছি। বাঁচাতে? আমি হাসলাম। রক্ত মুখে এলো। তুমি আমাকে মারছ। না। সে আমার শাড়ির আঁচল তুলল, আমার গলার ক্ষত স্পর্শ করল। এটা শুধু শুরু। তুমি আমার সঙ্গে আসবে, আমরা এক হব। আমি তার চোখে তাকালাম। তার চোখে আমার মুখ। আমি কাঁপছি। ফ্ল্যাশব্যাক, সুচিত্রার শেষ রাত, ডায়েরির পাতা থেকে। 25শে মে, রাত 11:45। আমি পুকুরের ধারে দাঁড়িয়ে। আমাকে বলেছিল, আমি দুবাই যাচ্ছি, তুই একা থাকবি,
কিন্তু আমি জানি সে আর একজনের জন্য যাচ্ছে। আমার পেটে তার সন্তান, কিন্তু সে জানে না। আমি তাকে বলিনি, আজ আমি শেষ করব, পুকুরে ঝাঁপ দেব, কিন্তু আমি মরব না, আমি ফিরে আসব। যে আমার জায়গায় আসবে তাকে নিয়ে যাব। বর্তমান রাত 12:45। সুচিত্রা আমাকে কোলে তুলল। আমি প্রতিবাদ করতে পারছি না, শরীর অবশ। সে আমাকে নিয়ে তালাবদ্ধ ঘরে গেল। দরজা খুলল। ভিতরে একটা পুরনো আয়না, মেঝেতে রক্তের দাগ। সে আমাকে আয়নার সামনে দাঁড় করালো। দেখ, সে বলল। আয়নায় আমি, কিন্তু আমার পিছনে সুচিত্রা। তার হাত আমার কোমরে, তার ঠোঁট আমার কাঁধে। তুমি আমি এক, সে ফিসফিস করল। আমি চোখ বন্ধ করলাম। 18+ দৃশ্য, শরীরের মিলন। সুচিত্রা আমার শাড়ির আঁচল টানল, শাড়ি খসু পড়ল। আমার শরীর উন্মুক্ত। তার হাত আমার পিঠে, ঠান্ডা। আমি কাঁপছি, কিন্তু বাধা দিতে পারছি না। সে আমার কানে ফিসফিস করল, তুমি আমার। তার ঠোঁট আমার গলায়, যেখানে ক্ষত। সে চুমু খেল, আমার শরীরে শিহরণ। আমি চোখ খুললাম। আয়নায় দেখলাম আমার শরীরে তার হাত, তার আঙ্গুল আমার স্তনে। আমি শ্বাস নিতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, সে বলল। আমি তার দিকে ঘুরলাম। তার শাড়িও খুলে গেছে। তার শরীর আমার মতোই। আমি তার ঠোঁটে চুমু খেলাম। আমি জানি না কেন, কিন্তু আমার শরীর সাড়া দিচ্ছে। আমরা মেঝেতে শুয়ে পড়লাম। তার শরীর আমার ওপর, তার হাত আমার উরুর মাঝে। আমি চিৎকার করলাম, আনন্দে, ভয়ে। তুমি আমার, সে বলল। আমি তার চোখে তাকালাম। আমি তোমার। রাত 1:15। আমি জেগে উঠলাম। ঘরে কেউ নেই, আমি একা। শাড়ি আমার গায়ে, গলার ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু শরীরে একটা অদ্ভুত শক্তি। আমি উঠে দাঁড়ালাম। আয়নায় দেখলাম আমার চোখে সুচিত্রার হাসি। আমি হাসলাম। সকাল 6টা, দরজায় টোকা। আমি খুললাম। রাহুল, তার মুখ ফ্যাকাশে। তুই ঠিক আছিস? আমি হাসলাম, আমি একদম ঠিক আছি। সে আমার গলার দিকে তাকালো। কোনো দাগ নেই। তুই, কি হয়েছে? আমি তার হাত ধরলাম। আয়, আমি তোকে সব বলবো। আমি তাকে তালাবদ্ধ ঘরে নিয়ে গেলাম। এটা কি? সে জিজ্ঞাসা করল। আমাদের ঘর, আমি বললাম। আমি দরজা বন্ধ করলাম। রাত 10টা, পরের দিন। রাহুল আমার পাশে শুয়ে আছে, তার শরীর ঠান্ডা। আমি তার গলায় হাত রাখলাম। তুই শান্ত, এখন তুমি আমার। আমি তার ঠোঁটে চুমু খেলাম। তার শরীরে আমার হাত। সে চোখ বন্ধ করল। রহস্যের ইঙ্গিত। ডায়েরির শেষ পাতায় লেখা, যে আমার জায়গায় আসবে সে আমার হবে চিরকাল। আমি আর সুমেধা নই, আমি সুচিত্রা। কিন্তু আমি কি সত্যিই সুচিত্রা, নাকি সুমেধা এখনও আছে আমার ভিতরে? রাত 11:57। বাড়ির পিছনের পুকুরটা আজ কালো জলের মতো চুপ। চাঁদের আলো তার ওপরে ভেঙে পড়ছে, যেন কেউ ছুরি দিয়ে জল কেটে ফেলেছে। আমি আর সুমেধা নই, আমি আর সুচিত্রাও নই। আমি দুজনের মাঝে কিছু একটা। রাহুলের হাত ধরে পুকুরের ধারে এনেছি। সুমে, তুই কোথায় নিয়ে যাচ্ছিস? তার গলায় ভয়। আমি হাসলাম। যেখানে আমাদের শুরু হয়েছিল, যেখানে শেষ হবে। সে থমকে দাঁড়ালো। কি বলছিস তুই? আমি তার গলায় হাত রাখলাম, নরম। তুমি আমাকে ফেলে গিয়েছিলে, দুজনকেই। ফ্ল্যাশব্যাক, সুচিত্রার শেষ মুহূর্ত। ডায়েরির শেষ পাতা। 25শে মে, রাত 12:05। আমি পুকুরে দাঁড়িয়ে, জল আমার পায়ে, আমার পেটে সন্তান। রাহুল আমাকে বলেছিল, আমি তোকে ভালোবাসি, কিন্তু সে মিথ্যে বলেছিল। সে দুবাই যাচ্ছে, আরেকজনের জন্য। আমি জানি। আমি ঝাঁপ দেব, কিন্তু আমি মরব না, আমি ফিরে আসব। যে আমার জায়গায় আসবে তাকে নিয়ে যাব। আমরা এক হব। বর্তমান পুকুরের ধারে। আমি রাহুলের শার্টের কলার ধরলাম। সুমে, তুই কখনো জানতে না সুচিত্রা গর্ভবতী ছিল। রাহুলের চোখ বড় হল। কি বলছিস তুই? তোমার সন্তান, আমি বললাম। সে মরেনি, সে পুকুরের নিচে আছে, অপেক্ষা করছে। আমি তার ঠোঁটে চুমু খেলাম, গভীর। তার শরীর কাঁপছে। আমি তার কানে ফিসফিস করলাম, এখন তুমি আমাদের সঙ্গে থাকবে, চিরকাল।
18+ দৃশ্য, পুকুরের ধারে শেষ মিলন। আমি তার শার্ট খুললাম, তার বুকে আমার হাত, তার শরীর গরম। আমি তার বেল্ট খুললাম, তার প্যান্ট নামালাম। সে প্রতিবাদ করছে না, তার চোখে ভয় আর আকাঙ্ক্ষা। আমি আমার লাল শাড়ি খুললাম, আমার শরীর উন্মুক্ত। আমি তাকে পুকুরের ধারে শুইয়ে দিলাম, জল আমাদের পায়ে লাগছে। আমি তার উপর উঠলাম, আমার স্তন তার বুকে, আমার ঠোঁট তার গলায়। আমি তার শরীরে প্রবেশ করলাম। সে চিৎকার করল, আনন্দে, ভয়ে। সুমে, সুচিত্রা, সে ফিসফিস করল। আমি হাসলাম। আমরা দুজনেই। আমার হাত তার গলায়, আমি চাপ দিলাম। সে শ্বাস নিতে পারছে না, কিন্তু তার শরীর সাড়া দিচ্ছে। আমি আরও গভীরে গেলাম। এটা আমাদের শেষ, আমি বললাম। রাত 12:15। আমরা পুকুরে ঝাঁপ দিলাম। জল আমাদের গ্রাস করল। আমি তার গলা চেপে ধরলাম। সে লড়াই করছে, কিন্তু আমার শক্তি বেশি। জলের নিচে আমি দেখলাম সুচিত্রা, তার হাত বাড়ানো। আমি রাহুলকে তার কাছে দিলাম। নাও, আমি বললাম, তোমার সন্তানের বাবা। সুচিত্রা হাসল। শেষ দৃশ্য, পুকুরের নিচে। আমরা 3 জন, পুকুরের নিচে একটা গুহা। জল নেই, শুধু আলো। সুচিত্রা, রাহুল, আমি। রাহুলের চোখ খোলা, সে হাসছে। তুমি আমাকে কোথায় নিয়ে এসছিস? ঘরে, আমাদের ঘরে। এপিলোগ, সকাল 6টা। গ্রামের লোকেরা এসেছে। বাড়ি খালি, পুকুরে কাপড় ভাসছে, লাল শাড়ি। তারা বলাবলি করছে নতুন বউ আর বর দুজনেই পাগল হয়ে গিয়েছিল। কিন্তু পুকুরের ধারে একটা শিশুর কান্না শোনা যায়। কে কাঁদছে? কে জানে। শেষ কথা, আমি আর সুমেধা নই, আমি আর সুচিত্রাও নই। আমি তাদের সন্তান। আমি অপেক্ষা করছি পরের জনের জন্য।